ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। ক্লাস 10 অজৈব রসায়ন চ্যাপ্টার থেকে আমরা বিগত ক্লাসে নাইট্রোজেন গ্যাসের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবং সঙ্গে ব্যবহার জেনেছি। আজকের ক্লাসে আমরা জানব নাইট্রোজেন গ্যাসেরই ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে। তাহলে প্রথম জানব ভৌত ধর্ম এবং ক্লাসটা খুব মন দিয়ে দেখবে এবং নোট করবে। এবং নাইট্রোজেন গ্যাসের তার রাসায়নিক ধর্ম অত বেশি নাই, 3-4টা বিক্রিয়া আছে। এবং নাইট্রোজেন গ্যাসের এই রাসায়নিক ধর্ম এত বেশি নয় কেন, আমি তারও কারণ বলবো। ফলে আগে প্রথমে আমরা পড়ব নাইট্রোজেন গ্যাসের ভৌত ধর্ম সম্পর্কে, তার ফিজিক্যাল প্রপার্টিস। ভৌত ধর্ম কি হয়, মানে যেগুলোকে আমরা চোখে দেখে স্মেল নিয়ে বুঝতে পারি ওগুলোকে আমরা বলি তার ফিজিক্যাল প্রপার্টিস। তাহলে প্রথম এক নাম্বার হচ্ছে নাইট্রোজেন গ্যাস এবং যার সম্পর্কে তোমরা অনেক ছোট ক্লাস থেকে জানো যে নাইট্রোজেন গ্যাস সাধারণ উষ্ণতায়, মানে আমাদের এই রুম টেম্পারেচারে সাধারণ উষ্ণতায় ও চাপে বর্ণহীন ও গন্ধহীন গ্যাস। এবং আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে আমাদের বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণ আছে আমাদের এই নাইট্রোজেন গ্যাসই আছে, প্রায় 79% গ্যাস আছে। তাহলে আমাদের সামনে এত যে আছে নাইট্রোজেন গ্যাস, আমরা এর স্মেল নিতে পাচ্ছি না, এর যে কালার দেখতে পাচ্ছি সেটাও না। ফলে এই নাইট্রোজেন গ্যাস এই নর্মাল বায়ুমণ্ডলীয় চাপে এবং নর্মাল রুম টেম্পারেচারে কেমন হয়, বর্ণহীন ও গন্ধহীন। এটি মানে এই নাইট্রোজেন এটি বিষাক্ত গ্যাস নয়। তাহলে এই যে আমাদের চারিপাশে এত যে আছে নাইট্রোজেন, তাহলে এগুলো তো আমাদের কোনো ক্ষতি করছে না। ফলে এই নাইট্রোজেন বিষাক্ত গ্যাস নয়। ইহা আমাদের যে শ্বাসকার্যে কোনো সাহায্য করে না, মানে সাহায্যও করে না আবার তেমন বাধাও দেয় না। যে শ্বাসকার্যে সাহায্য করে না। ওকে, তাই প্রথম কি হলো তার ভৌত ধর্ম সম্পর্কে, যে নাইট্রোজেন গ্যাস এই সাধারণ রুম টেম্পারেচারে এবং সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে বর্ণহীন এবং গন্ধহীন গ্যাস। বর্ণহীন গন্ধহীন এবং এটি কোনো বিষাক্ত নয় এবং এটি আমাদের শ্বাসকার্যে সাহায্য করে না। কিন্তু যদি আমরা এই নাইট্রোজেন গ্যাসেরই তাপমাত্রা কমিয়ে দিই, অর্থাৎ যদি শীতল করি এবং যে চাপ প্রয়োগ করি, তবে দেখা যাবে যে এই নাইট্রোজেন গ্যাস হচ্ছে একটা বর্ণহীন তরল হয়ে যাবে। মানে আমি কিন্তু কোনো জল মিশাইনি, যেহেতু চাপ প্রয়োগ করেছি এবং ঠান্ডা করেছি, তাই ঠান্ডা করা মানে কি, গ্যাসের গতিশক্তি কমে যাওয়া, এবং চাপ প্রয়োগ করেছি মানে কণাগুলো কাছাকাছি আসা। মানে তাপমাত্রা কমালাম ফলে গতিশক্তি কমলো, কাছাকাছি আসলো, আবার চাপ প্রয়োগ করলাম ফলে গ্যাসের কণাগুলো আরও কাছাকাছি আসলো। ওদের মাঝখানে মধ্যবর্তী যে সেই বন্ধনটা বাড়লো, তাদের মধ্যবর্তী আণবিক আকর্ষণ বলের মানটা বাড়লো, ফলে ওরা ঘনীভূত হয়ে বর্ণহীন তরল হয়ে যায় এবং যাকেই আমরা বলি তরল নাইট্রোজেন। এটাও লিখে দিচ্ছি আমি, যে শীতল অবস্থায় এবং চাপে N2 গ্যাস বর্ণহীন তরলে পরিণত হয়, আর একে বলা হয় তরল নাইট্রোজেন। এবং আমি পড়াইছিলাম এর আগের ক্লাসে ব্যবহারে যে তরল নাইট্রোজেনকে আমরা ব্যবহার করি হিমায়ক রূপে, এবং তরল নাইট্রোজেনের সাহায্যে আমরা
যে চোখের কর্নিয়া বা চোখ বা রক্তকে সংরক্ষণ করি। এছাড়াও যে কম্পিউটারে এবং ফ্রিজে আমরা কুল্যান্ট হিসাবেও ব্যবহার করি এই তরল নাইট্রোজেনকে। তাহলে একে বলা হয় তরল নাইট্রোজেন। তরল নাইট্রোজেন হলো। এবার এই যে তরল নাইট্রোজেন, যদি এর উপর যদি আরও চাপ প্রয়োগ করি, আরও চাপ প্রয়োগ করলে কী হবে? এই তরল যে নাইট্রোজেন তার কণাগুলো আরও কাছাকাছি আসবে, ফলে এটা কঠিনে পরিণত হয়ে যায়। যে আরও চাপ প্রয়োগ করলে তরল নাইট্রোজেন কঠিনে পরিণত হয়। ক্লিয়ার? তার প্রথম পয়েন্ট হলো নাইট্রোজেন গ্যাস সাধারণ উষ্ণতায় চাপে বর্ণহীন ও গন্ধহীন। এটি বিষাক্ত নয় এবং ইহা আমাদের কোনো শ্বাস কাজে সাহায্য করে না। এবং শীতল অবস্থায় এবং চাপে যদি চাপ প্রয়োগ করি এবং যদি তাপমাত্রা কমিয়ে দিই, তাহলে সেই N2 গ্যাসটাই বর্ণহীন তরলে হয়ে যায় পরিণত, যাকেই বলা হয় তরল নাইট্রোজেন এবং যাকে ব্যবহার করি আমরা হিমায়ক রূপে। আরও যদি চাপ প্রয়োগ করি, তাই সেই তরল কণাগুলো আরও কাছাকাছি আসবে, তাদের মধ্যে আণবিক আকর্ষণ বলটা বাড়বে, ফলে হয়ে যাবে কঠিনে। ক্লিয়ার? এবং এই যে নাইট্রোজেন গ্যাস এ কিন্তু দহনে সহায়ক না এবং নিজে দাহ্যও না। সেকেন্ড কি হবে? এই তরল মানে এই নাইট্রোজেনটা এটা না জলে খুব সামান্য দ্রব্য। যে নাইট্রোজেন গ্যাস জলে সামান্য দ্রব্য, এর আগের ক্লাসেও বলেছিলাম। খুব সামান্য মানে অতি কম, জলে খুব সামান্য দ্রব্য। যদি দেখাই এর মানটা কত হয়, এটা হচ্ছে 23 মিলিলিটার, মানে 23 মিলিলিটার পার লিটার। মানে 1 লিটার জলের মধ্যে মাত্র 23 ml N2 গ্যাস মিশতে পারে। মানে এতটাই কম, টোটাল 1 লিটার জলে মাত্র 23 ml আমাদের N2 গ্যাস মিশতে পারে। ফলে নাইট্রোজেন গ্যাস জলে খুব সামান্য দ্রব্য। থার্ড কি হবে? এই যে N2 গ্যাস বায়ুর চেয়ে সামান্য হালকা। যে এই যে নাইট্রোজেন এর আণবিক ভর কত হয়? 28 গ্রাম পার মোল N2, বা যে বায়ু হয় 28.8 গ্রাম প্রতি মোল। অর্থাৎ তার মানে যে বায়ু কত হয় 28.8 গ্রাম পার মোল, আর সেক্ষেত্রে N2 গ্যাস হয় 28 গ্রাম পার মোল। তার মানে যে বায়ুর থেকে এই আমাদের নাইট্রোজেন গ্যাস সামান্য হালকা। এবং আমরা জানি যে এই আণবিক ভর যা হয় তার অর্ধেক হয় বাষ্প ঘনত্ব। তার মানে এর বাষ্প ঘনত্ব কত হয়? 14। এবং বাষ্প ঘনত্বের কোনো একক নেই। তাহলে আমরা পড়লাম তিনটি মেন তার ভৌত ধর্ম সম্পর্কে, এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ক্লিয়ার? এবার নেক্সট যেটা এই ক্লাসের মেন টপিক, সেটা হলো এই নাইট্রোজেন গ্যাসেরই রাসায়নিক ধর্ম। এগুলো নোট করবে। এবার নেক্সট পড়বো আমরা নাইট্রোজেন গ্যাসেরই রাসায়নিক ধর্ম সম্পর্কে। ক্লিয়ার? এবার তার আগে একটা মেন কথা আমি বলেছিলাম সবার ফার্স্টে ক্লাসের আগে, মানে ক্লাস শুরুর সময়, যে নাইট্রোজেন গ্যাসের রাসায়নিক ধর্ম অত বেশি দেখা যায় না, মাত্র 2 থেকে 3 থেকে 4টা হয়তো হবে। কেন? কারণ এই নাইট্রোজেন গ্যাস হলো কম সক্রিয়, মানে এর সক্রিয়তা খুবই কম। কেন কম সক্রিয় এটা মনে হয় তোমরা জানো এবং এর আগের ক্লাস সামান্য বলেছিলাম। সেটা হলো যে
যে নাইট্রোজেন এর সংকেত কী হয়? নাইট্রোজেন এর সংকেত হয় N2, এটা। তার মানে এটা হলো একটি এক অণু নাইট্রোজেন, মানে অ্যাকচুয়ালি এটা হলো একটি মাত্র নাইট্রোজেন অণু। এবার একটি নাইট্রোজেন অণুর মধ্যে দুটি নাইট্রোজেন পরমাণু যুক্ত থাকে শক্তিশালী ত্রিবন্ধন দিয়ে, তিনটা বন্ড, এবং এর এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আর এরও এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। অর্থাৎ এই নাইট্রোজেন অণুর এটা হয় গঠন, তার স্ট্রাকচার। অর্থাৎ একটি নাইট্রোজেন অণুর মধ্যে দুটি নাইট্রোজেন পরমাণু শক্তিশালী ত্রিবন্ধন যুক্ত থাকে। ফলে এই ত্রিবন্ধন ভাঙতে গেলে প্রচুর তাপ দরকার। আমাদের নর্মাল এই আমাদের ঘরের তাপমাত্রা বা বাইরের তাপমাত্রায় এটা সহজে ভাঙে না, প্রচুর তাপ দরকার। প্রায় আমাদের নর্মাল চাপ যদি মানে নর্মাল চাপে একে ভাঙার জন্য খুব কম করে হলেও প্রায় 3000 ডিগ্রি লাগে সেলসিয়াস তাপমাত্রা। সেই জন্য এই নাইট্রোজেন গ্যাস উচ্চ উষ্ণতায় ও উচ্চ চাপেই একমাত্র বিক্রিয়া করে। কেন? যদি প্রচুর তাপমাত্রা বাড়িয়ে দিই এবং যদি প্রচুর চাপ দিই তাহলেই এই বন্ড ভাঙবে, আর বন্ড ভাঙলেই ওরা হবে কি হয়ে যাবে অস্থির, তখনই ও বিভিন্ন বিক্রিয়াতে অংশগ্রহণ করবে। তাহলে প্রথমে মেন তোমাকে জানতে হবে যে নাইট্রোজেন গ্যাস বা গ্যাসের রাসায়নিক সক্রিয়তা খুব কম। তাহলে কেন কম? এর কারণ কি বলবে? যে তোমাকে বলতে হবে যে একটি নাইট্রোজেন অণুর মধ্যে দুটি নাইট্রোজেন পরমাণু শক্তিশালী ত্রিবন্ধনে যুক্ত থাকে। ফলে এই ট্রিপল বন্ডে যুক্ত আছে মানে কি? কোনো পরমাণু বন্ডিং করেছে মানে ওরা অষ্টক পূর্তি করেছে এবং ওরা আছে স্টেবল, এবং ওরা স্টেবল আছে মানে কি? ওরা কখনো কোনো বিক্রিয়া করবে না, মানে ওরা হবে কেমিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। সেম ব্যাপার এখানেও, যে একটি নাইট্রোজেন অণুর মধ্যে দুটি নাইট্রোজেন পরমাণু শক্তিশালী ট্রিপল বন্ডে থাকে যুক্ত। ফলে এই বন্ড সহজে ভাঙা সম্ভব না। আমাদের সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে এবং সাধারণ তাপমাত্রায় এই বন্ড ভাঙে না। সেই জন্য আমাদের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে N2 গ্যাস থাকলেও এরা থাকে নিষ্ক্রিয় অবস্থায়। ফলে এই নাইট্রোজেন বিক্রিয়া তখনই করবে যখন এর বন্ড ভাঙলে কী হবে? ও আনস্টেবল হয়ে যাবে, তখনই ও রিঅ্যাক্টিভ হয়ে যাবে, ও তখনই বিক্রিয়া করবে। তাই তো যে মানুষটা সুখে আছে, যে মানুষটা শান্তিতে আছে, সে কখনো কোনো ঝুট ঝামেলা যাবে না। আর যখন নিজে বিপদে পড়বে, হ্যাঁ, তখনই বিভিন্ন জায়গাতে সাহায্য চাইতে বা বিভিন্ন জায়গাতে ও বিক্রিয়াতে অংশগ্রহণ করবে। তাই তো সেম ব্যাপারটা। তার মানে নাইট্রোজেন যেহেতু শক্তিশালী ট্রিপল বন্ডে থাকে যুক্ত, ফলে এই বন্ড সাধারণভাবে ভাঙা সম্ভব না। সেই জন্য সাধারণ অবস্থায় এ থাকে নিষ্ক্রিয়, তার রাসায়নিক সক্রিয়তা খুবই কম। কিন্তু যখন আমরা উচ্চ চাপ দেবো এবং উচ্চ তাপমাত্রা, তখনই এই বন্ড ভেঙে যাবে, হয়ে যাবে আনস্টেবল, তখনই বিক্রিয়া করবে। তাহলে মাথায় রাখবে, নাইট্রোজেন গ্যাসের যতগুলো বিক্রিয়া, প্রত্যেকটা বিক্রিয়া হবেই উচ্চ উষ্ণতায় এবং উচ্চ চাপে। ক্লিয়ার? কারণ এই উচ্চ উষ্ণতা এবং উচ্চ চাপ দিলেই এই বন্ড ভাঙবে, তাহলেই হবে রিঅ্যাক্টিভ, তখনই বিক্রিয়া করবে। এই জন্যই যেহেতু নাইট্রোজেন গ্যাসের তার রাসায়নিক সক্রিয়তা খুবই কম, ফলে এর বিক্রিয়া অত বেশি দেখা যায় না। ক্লিয়ার? তাহলে কেন হয়? তার কারণ বললাম, কেন ও কেমিক্যালি অতটা সক্রিয় না। ক্লিয়ার? প্রথম, তাহলে এটা নোট করবে। তাহলে প্রথম আমরা পড়ব ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া। প্রথম পড়ব মানে এক নাম্বার পড়ব ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে বা ম্যাগনেসিয়াম ফিতা, ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে N2 গ্যাসের বিক্রিয়া এবং যার সাহায্যে আমরা নাইট্রোজেন গ্যাসের শনাক্তকরণ করতে পারি। এর সাহায্যে আমরা
শনাক্তকরণও করা যায়। কি করে বলছি, তাহলে প্রথম হবে ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়া, এবং যেটা হলো নাইট্রোজেন গ্যাসের শনাক্তকরণ বিক্রিয়া। কি হয় অ্যাকচুয়ালি, যে উচ্চ উষ্ণতায়, এই যে সেম প্রথম ওয়ার্ডটাই উচ্চ তাপমাত্রা, তার কেন কারণ বললাম, যে উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতু বা ফিতা ধাতুর সঙ্গে N2 গ্যাস বিক্রিয়ায় কি করে, এই মানে গুঁড়ো টাইপের তৈরি করে Mg3N2, এবং যার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। তাহলে উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে N2 গ্যাস বিক্রিয়ায় তৈরি কী করে, ওই রকম গুঁড়া পাউডার টাইপের Mg3N2 N2, এর নাম হচ্ছে বিক্রিয়ায় তৈরি করে ম্যাগনেসিয়াম নাইট্রাইড, যার সংকেত হচ্ছে এটা সংকেতটা। কি হয় অ্যাকচুয়ালি, এই ম্যাগনেসিয়াম ফিতার সঙ্গে আগুন ধরিয়ে যদি আমরা প্রবেশ করাই নাইট্রোজেন গ্যাসের একটা গ্যাস জারের মধ্যে, অবশ্যই উচ্চ তাপমাত্রা আছে, তাহলে কি দেখব, এই Mg আর N2 বিক্রিয়ায় তৈরি করছে Mg3N2, এর নামই আমাদের এই যে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। এবার সমাধান করতে হবে, এখানে Mg3 এখানে Mg3 দেবো, তাহলে হয়ে গেল Mg3N2 এর নাম হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রাইড। এবার এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সঙ্গে Mg3N2 এর সঙ্গে যদি আমরা বিক্রিয়া করাই গরম জল, একবারে ফুটন্ত জল, যদি বিক্রিয়া করাই জল H2O, কেমন একবারে ফুটন্ত জল, গরম জল, ফুটন্ত জল, তাহলে দেখা যাবে যে এই ম্যাগনেসিয়াম নাইট্রাইড এবং ফুটন্ত জল বিক্রিয়ায় এক প্রকারের তীব্র ঝাঁঝালো একটা গ্যাস বেরাচ্ছে, এবং যেটা এই ক্লাসে প্রথম দিন পড়াইছিলাম কি হবে, সেটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, অ্যামোনিয়া গ্যাস NH3, তীব্র ঝাঁঝালো সেই গন্ধ গ্যাসটা, প্লাস থাকবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgOH2 থাকবে এটা। তাহলে সমাধান করতে হবে, Mg3 আছে, সামনে কত দেবো 3, হয়ে গেল। এখানে N কত, দুটো, সামনে দেবো 2, তাহলে হয়ে গেছে। টোটাল এখানে কটা আছে, না হয়নি, এখানে H কটা আছে, 3 2 6, 6 আর 6 12, এখানে দেবো 6, তাহলে ও মিলল 6টা, তাই 3 2 2 3 6, ও হলো 6টা আর ও 6টা। তার মানে কি বললাম, যে একটা নাইট্রোজেন গ্যাসপূর্ণ গ্যাস জারের মধ্যে ম্যাগনেসিয়াম ফিতাতে আগুন ধরিয়ে যদি ওই গ্যাস জারে দিয়ে দিই, তবে দেখা যাবে এক প্রকারের ওই গুঁড়ো টাইপের তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড যৌগ। ওর সঙ্গে যখনই দিয়ে দেবো ফুটন্ত জল, তবে যদি দেখা যায় যে তীব্র ঝাঁঝালো একটা গন্ধের গ্যাস বাড়াচ্ছে, এবং যেই গ্যাসের সঙ্গে নেসলার বিকারক পড়াইছিলাম, ক্ষারীয় পটাশিয়াম ওই ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, যে নেসলার বিকারক যদি দিয়ে দিই, তাহলে যদি দেখি কালারটা কী হয়ে যায়, বাদামি বর্ণ, তাহলে অবশ্যই সেই গ্যাস জারে কে আছে, আমাদের N2 গ্যাস আছে। ওই জন্যই আমরা এই বিক্রিয়ার সাহায্যে আবার এই নাইট্রোজেন গ্যাসকে শনাক্তকরণও করতে পারি। এই নেসলার বিকারকের যে বিক্রিয়াটা, এটা অলরেডি অ্যামোনিয়া ধর্মতে পড়ানো হয়েছিল। নেসলার বিকারক কি, সেই ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের একটা জলীয় দ্রবণ, এটা পড়ানো হয়েছিল। এবং অ্যামোনিয়ার সঙ্গে ওই নেসলার বিকারক বিক্রিয়ায় যদি বাদামি বর্ণ ধারণ করে নেয়, তাহলে অবশ্যই এটা অ্যামোনিয়া গ্যাস আছে, তাহলে অবশ্যই
এটা কি আছে, ম্যাগনেসিয়াম নাইট্রাইড ছিল, তাহলে অবশ্যই এই যে এমজির সঙ্গে তাহলে বিক্রিয়া কে করেছে, অবশ্যই N2 গ্যাসই করেছে। তাহলে আশা করি বুঝতে পারলে যে ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে বা ম্যাগনেসিয়াম ফিতার সঙ্গে যদি বিক্রিয়া করে উচ্চ তাপমাত্রায় N2 গ্যাস, তাহলে তৈরি করবে ম্যাগনেসিয়াম নাইট্রাইড, এবং যার সঙ্গে ফুটন্ত জল বিক্রিয়ায় তৈরি করে অ্যামোনিয়া গ্যাস। এবং অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে নেসলার বিকারক বিক্রিয়ায় যদি বাদামি কালার করে দেয়, তাহলে অবশ্যই বলবো সে গ্যাস দ্বারে কে ছিল, আমাদের N2 গ্যাস ছিল। এবং এখান থেকে এই সেকেন্ড বিক্রিয়াটাও খুব ইম্পর্টেন্ট। এখান থেকে শর্ট প্রশ্ন আসবে যে ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সঙ্গে ফুটন্ত জল বিক্রিয়ায় কোন গ্যাস তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট, অ্যামোনিয়া গ্যাস। ক্লিয়ার? বা তোমাকে এভাবে ঘুরিয়ে দিবে যে ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সঙ্গে ফুটন্ত জলের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসের সঙ্গে নেসলার বিকারকের বিক্রিয়ায় কোন কালার হয়, বাদামি কালার, কারণ তৈরি হয় অ্যামোনিয়া গ্যাস এবং সঙ্গে কে আছে, নেসলার বিকারক তৈরি করবে বাদামি বর্ণ। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল, খুব ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলা হয় N2 গ্যাসের শনাক্তকরণ বিক্রিয়া। ক্লিয়ার? সেকেন্ড পড়ব আমরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। সেকেন্ড পড়ব O2 গ্যাস, O2 গ্যাসের সঙ্গে N2 গ্যাসের বিক্রিয়া। এটা শনাক্তকরণ না, এবার সেকেন্ড বিক্রিয়া সব নোট করবে আর বুঝে বুঝে পড়বে। এবং এখান থেকে শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে। সেকেন্ড বিক্রিয়া কার সঙ্গে, O2 সঙ্গে N2, এবং যেটা নেক্সট ক্লাসে পড়বো আমরা, যাকে বলে হয় আবদ্ধীকরণ নাইট্রোজেনের। ওটা পড়বো নেক্সট ক্লাসে, আজকে না। কি হয় অ্যাকচুয়ালি, যে এই আমাদের বায়ুর N2 গ্যাস আর বায়ুর যে অক্সিজেন গ্যাস, যদি এরা বিক্রিয়া করে কখন, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে যখন হবে তড়িৎ স্ফুলিঙ্গ। সেই সময় কি হবে, N2 আর O2 এরা বিক্রিয়া করে তৈরি করবে 2NO। এটা আমাদের বর্ণহীন, এ হয় বর্ণহীন নাইট্রিক অক্সাইড, এ হয় বর্ণহীন নাইট্রিক অক্সাইড, এবং ইহা তাপ গ্রাহী বিক্রিয়া ও প্রায় 43.3 কিলো ক্যালোরি ও তাপ গ্রহণ করে। এটা আমাদের তাপদায়ী বিক্রিয়া। ক্লিয়ার? কি হয়, এ তড়িৎ স্ফুলিঙ্গ এটা কখন হয়, যখন বাজ পড়ে। এটা তোমরা ক্লাস 9-এও পড়েছিল, 9-এও তোমরা পড়েছিলে, ওই অ্যাসিড বৃষ্টির সময় এঁকেছিল যে আমাদের বায়ুর N2 গ্যাস এবং বায়ুর O2 গ্যাস যখন তড়িৎ স্ফুলিঙ্গ, যখন বজ্রপাত হয়, সেই সময় প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর N2 আর O2 বিক্রিয়ায় তৈরি করে বর্ণহীন নাইট্রিক অক্সাইড, এবং সঙ্গে এটা তাপ গ্রহণ করে, মানে তাপ গ্রাহী বিক্রিয়া। এবার কি হয়, এবার পুনরায় এই যে নাইট্রিক অক্সাইড বর্ণহীন, সে আবার পুনরায় যে বায়ুর অক্সিজেন তার দ্বারা জারিত হয়ে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। কি হবে, 2NO প্লাস O2, এটা হয় বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস, নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। তাহলে দেখো যে N2 গ্যাসের যত বিক্রিয়া সবই লাগে উচ্চ তাপমাত্রায়। ক্লিয়ার? তাহলে হয়ে গেল সেকেন্ডটা, যে এটাই লিখতে হবে ভাষাতে, যে বায়ুর নাইট্রোজেন গ্যাস এবং বায়ুর অক্সিজেন গ্যাস তড়িৎ স্ফুলিঙ্গের সময়
প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2 এবং O2 বিক্রিয়া তৈরি করে বর্ণহীন নাইট্রিক অক্সাইড, এবং ইহা এক প্রকারের তাপগ্রাহী বিক্রিয়া। এবং তারপরে সঙ্গে সঙ্গে সেই তৈরি হওয়া যে বর্ণহীন নাইট্রিক অক্সাইড আবার পুনরায় যে বায়ুর অক্সিজেন তার দ্বারা জারিত হয়ে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইডে পরিণত হয়। এবং এরপরে আরও কিছু বিক্রিয়া হয়, সেটা পড়াবো নেক্সট দিন, এবং যেটা হচ্ছে আমাদের ওই আবদ্ধীকরণ বিক্রিয়া, ওটা নেক্সট দিন পড়বো। কিন্তু আপাতত শুধু এটা বললেই হবে। ওকে, এই ধর্মের মধ্যে হয়ে গেল সেকেন্ড বিক্রিয়া। থার্ড বিক্রিয়াটা তোমরা অলরেডি পড়েছো অ্যামোনিয়াতে। কি সেটা? থার্ড বিক্রিয়া হবে যে হাইড্রোজেন H2 গ্যাসের সঙ্গে N2 গ্যাসের বিক্রিয়া। মনে পড়ছে কোথাও মনে পড়ছে? এটাই অ্যাকচুয়ালি অ্যামোনিয়া গ্যাসের শিল্প প্রস্তুতি, যাকে বলে হেবারের পদ্ধতি। এটাই অ্যাকচুয়ালি, এটা সম্পূর্ণ রিপিট বিক্রিয়া। এটাই অ্যাকচুয়ালি হেবারের পদ্ধতি। কি হয় অ্যাকচুয়ালি? এটা তো তোমরা সবাই জানো যে এক আয়তন নাইট্রোজেন গ্যাসের সঙ্গে 3 আয়তন হাইড্রোজেন গ্যাস যদি পরস্পর বিক্রিয়া করে, কোন কোন শর্তে 200 ATM চাপ সঙ্গে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবং এক্ষেত্রে আমরা কাকে নিই? এফি চূর্ণ অনুঘটক। এটা খুব ইম্পর্টেন্ট। এই হেবারের পদ্ধতিতে অনুঘটকটাকে, এটা পরীক্ষাতে আসে, অনুঘটক। এবং সঙ্গে কাকে নিই? MO মলিবডেনাম উদ্দীপক। এছাড়াও যদি মনে থাকে, এই মলিবডেনাম উদ্দীপকের পরিবর্তে আবার আমরা নিতে পারি 1% পটাশিয়াম অক্সাইড এবং সঙ্গে 3% Al2O3 একটা মিশ্রণ। মানে এই মলিবডেনাম উদ্দীপকের পরিবর্তে মানে নয় এই উদ্দীপক মলিবডেনাম, আর নয়তো এটা 1% K2O প্লাস 3% Al2O3। এবং এটা এক প্রকারের উভমুখী বিক্রিয়া। সবই কিন্তু পড়াইছি হেবারের পদ্ধতিতে, অবশ্যই দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে আমার ক্লাসগুলো। এবং তাহলে তৈরি হবে অ্যামোনিয়া গ্যাস এবং সঙ্গে এটা তাপ দায়ী বিক্রিয়া। এটা তাপ ছাড়ে কত? প্রায় 22.4 কিলো ক্যালোরি তাপ ছাড়ে। তাহলে এটাই অলরেডি পড়ানো আছে আমার, যে নাইট্রোজেন গ্যাসের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া, সেটা কেউ না, সেটা আমাদের হেবারের পদ্ধতিতে যে অ্যামোনিয়া গ্যাসের শিল্প প্রস্তুতি পড়ানো আছে। তাহলে কি হবে ভাষাটা? যে 3 আয়তন বিশুদ্ধ ও শুষ্ক হাইড্রোজেন এবং 1 আয়তন নাইট্রোজেন, এটাও কি হবে? বিশুদ্ধ এবং শুষ্ক বিক্রিয়া করবে। কার উপস্থিতিতে? 200 ATM চাপে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এফি চূর্ণ অনুঘটক এবং মলিবডেনাম উদ্দীপক বা 1% K2O প্লাস 3% Al2O3 উদ্দীপকের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে, তবে তৈরি করবে উভমুখী বিক্রিয়ার সাহায্যে অ্যামোনিয়া গ্যাস এবং সঙ্গে 22.4 কিলো ক্যালোরি তাপও ছাড়বে। এটা তাপ দায়ী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। এটাও কিন্তু অলরেডি পড়ানো আছে, এটা তোমার নতুন কোনো বিষয় না। ক্লিয়ার? দেখো এখানেও কি আছে? উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা। কার জন্য? একমাত্র নাইট্রোজেনকে ভাঙার জন্য। ক্লিয়ার হয়ে গেল এটা। এবার ফোর্থ কি হবে? ফোর্থ খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। এই থার্ড এটাও ইম্পর্টেন্ট, কিন্তু এটা আসবে হেবার দিয়ে আসবে, হেবার। এবং ফোর্থ খুব ইম্পর্টেন্ট। ফোর্থ হচ্ছে, এটা নোট করবে, ফোর্থ এবং লাস্ট বিক্রিয়া আর নাই। এই চারটাই আছে নাইট্রোজেন গ্যাসের তার কেমিক্যাল প্রপার্টিস। চারটাই বললাম না, কারণ ও তো রাসায়নিক সক্রিয়তা খুবই কম, ফলে সহজে বিক্রিয়াই করে না, ফলে বিক্রিয়া খুবই কম।
এবং প্রত্যেকটা বিক্রিয়া খুব সহজ সহজ, কঠিন না। ফোর্থ খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ক্যালসিয়াম, এবং এটা বহুবার মাধ্যমিকে এসছে, যে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে N2 গ্যাসের বিক্রিয়া, এবং যার অপর নাম হচ্ছে, যদি বলা হয় যে নাইট্রোলিম, যদি বলা হয় যে নাইট্রোলিম প্রস্তুতির, দেখো বিক্রিয়া, সেম বিক্রিয়া, যে নাইট্রোলিম প্রস্তুতি। নাইট্রোলিম আমি পড়াইছিলাম এর আগের দিন একটা ওয়ার্ড ব্যবহারে, কি ছিল, এটা এক প্রকারের সার। নাইট্রোলিম প্রস্তুতি অ্যাকচুয়ালি তোমাদের আসতে পারে যে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে N2 গ্যাসের দেখাও বিক্রিয়া, আর নয়তো আসতে পারে যে নাইট্রোলিম প্রস্তুতি লেখো। খুব 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 ইম্পর্টেন্টটা কী হয় অ্যাকচুয়ালি, যে প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের সংকেত কী হয়, CaC2। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সংকেত। প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে, কারণ এ হয় কঠিন সলিড, উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস N2 গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং যার সংকেত কী হয়, আমি লিখছি এখানে পাশে ব্র্যাকেটে, সংকেতটা হচ্ছে CaCN2, ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর বর্ণের মিশ্রণ পাওয়া যায়। ধূসর মিশ্রণ পাওয়া যায় বা উৎপন্ন হয়, ধূসর মিশ্রণ পাওয়া যায়। দাঁড়ি এই ধূসর মিশ্রণকেই বলা হয় নাইট্রোলিম। খুব খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলে টেস্টে মাধ্যমিকে অনেকবার এসছে। নাইট্রোলিম কি বললাম, এই ধূসর মিশ্রণকেই নাইট্রোলিম বলে, এবং যা ব্যবহার করা হয় জমিতে সার হিসাবে। তাহলে প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে যদি আমরা N2 গ্যাস চালনা করি, তাহলে তৈরি হবে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ। এই ধূসর মিশ্রণকেই বলা হয় নাইট্রোলিম। এবং তারপর আরেকটা ব্যাপার আছে, সেটা বলছি, কি হচ্ছে, CaC2 ক্যালসিয়াম কার্বাইড, ওর সঙ্গে কি দেবো, নাইট্রোজেন। কত, প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি দেওয়া হয়, তবে তৈরি হবে CaNCN। একই ব্যাপার, এটাকেই আবার আমরা এভাবেও লিখতে পারি যে CaCN2। হ্যাঁ, একই জিনিস কিন্তু, যে CaCN2 বা CaNCN প্লাস তৈরি কী হবে, কার্বন। এবং এই যে টোটালটা হয় ধূসর বর্ণের মিশ্রণ। এটা হয় ধূসর বর্ণের
মিশ্রণ। এই ধূসর বর্ণের যে মিশ্রণ একেই আমরা কি বলা হয়, একেই বলা হয় নাইট্রোলিম, একেই বলে নাইট্রোলিম, ধূসর মিশ্রণটা। এবং এটা কি হয়, কার্বন, এটাও সলিড, আর এই যে CaCN2 এটাও সলিড, মানে এটাও একটা কঠিন মিশ্রণ। ধূসর বর্ণের একটা কঠিন মিশ্রণ হয় নাইট্রোলিম। এবং লিখে দিচ্ছি যে নাইট্রোলিমকে সার হিসেবে ব্যবহার করা হয়। এটা খুব খুব ইম্পর্টেন্ট। যদি বলে যে নাইট্রোলিম কি, 2 নম্বর থাকবে ভাষা সঙ্গে বিক্রিয়া, যেভাবে লেখালাম ঠিকভাবে লিখতে হবে। এটা কি হয়, যদি দেখি একটু সামান্য ডিটেলসে, তো এটা হয় আমাদের সলিড কঠিন, প্লাস কার্বন এটা হয় কঠিন সলিড। আর এখানে কি, এই যে N এটা কি হয়, গ্যাস, এটা হয় গ্যাস। আর এই যে এটা ক্যালসিয়াম কার্বাইড, এটা হয় সলিড। তাহলে সেই ধূসর বর্ণের যে মিশ্রণ একে বলে নাইট্রোলিম, এবং যাকে আমরা ব্যবহার করি জমিতে সার হিসাবে। এবার এখান থেকে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই যে নাইট্রোলিম, ওর সঙ্গে যদি জল দিয়ে দিই, বা নাইট্রোলিমের যদি করা হয় আর্দ্র বিশ্লেষণ, যে জল দিই, তাহলে তৈরি হয় কোন গ্যাস। এটাও কিন্তু পরীক্ষাতে আসে, ইম্পর্টেন্ট। কি হবে, নিচে জায়গা নিয়ে করে করছি, কি হয় যে বলে করছি যে যদি এই যে ক্যালসিয়াম, যে ধূসর বর্ণ যে আছে ক্যালসিয়াম সায়ানামাইড CaNCN এর সঙ্গে যদি জল দিই, যদি জল দেওয়া হয়, বা যদি এই যে ক্যালসিয়াম সায়ানামাইডের যদি করে আর্দ্র বিশ্লেষণ, তাহলে এখান থেকে তৈরি কি হয়, সেই বিষাক্ত মানে সেই তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত, তীব্র ঝাঁঝালো গন্ধের অ্যামোনিয়া গ্যাস, এখান তৈরি হয় অ্যামোনিয়া গ্যাস। এবং সঙ্গে কে থাকে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 লবণ, এটা গ্যাস। তাহলে এখানে N কটা, 2টো, সামনে 2 দেবো, তাহলে এখানে O3টা, সামনে 3 দেবো, হয়ে গেছে। তাহলে Ca একটা, এই C একটা, এই C একটা, N দুটো, H কটা, 6টা, 3 2 6টা, আর O3টা আছে। তার মানে কি বলবো, যে সেকেন্ড এখান থেকে ফার্দার আরেকটা প্রশ্ন আসতে পারে যে ক্যালসিয়াম সায়ানামাইডের যদি করা হয় আর্দ্র বিশ্লেষণ, মানে যদি জল যোগ করে দিই, তাহলে তৈরি কি হয়, কোন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস। এবং এটাই না অ্যাকচুয়ালি জমিতে হয়। কি হয় অ্যাকচুয়ালি জমিতে, যদি আমরা জমিতে প্রয়োগ করি যে নাইট্রোলিমকে, তাহলে এই যে নাইট্রোলিমে থাকা যে ক্যালসিয়াম সায়ানামাইড, এটাই যে জমিতে যে জল থাকে সেই জলের সঙ্গে যুক্ত করে তৈরি কী করে, অ্যামোনিয়া গ্যাস। এবং এই গ্যাসটাই জমিতে থাকা যে বিভিন্ন নাইট্রেট বা সালফেট, আয়ন, এদের সঙ্গে যুক্ত করে তৈরি করে দেয় সেই নাইট্রেট এবং সালফেট লবণ, এবং যেগুলোই কি কাজ করে সার হিসাবে, যেগুলোই সেই গাছের খাদ্য হিসেবে ওটা গ্রহণ করে, আর কিচ্ছু না, এটাই সার অ্যাকচুয়ালি। তাই যদি নাইট্রোলিম প্রয়োগ করে দিই জমির মধ্যে, তাহলে সেই ওখানে থাকা যে ক্যালসিয়াম সায়ানামাইড এবং মাটির জল মিশে তৈরি করে অ্যামোনিয়া গ্যাস, এবং সঙ্গে সঙ্গে যে মাটিতে আছে যে বিভিন্ন ওই আয়নগুলো, যে নাইট্রেট এবং সালফেট, ওদের সঙ্গে এ যুক্ত হয়ে তৈরি করে সেই অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, সেই সার, এবং সেটাকেই সেই গাছ গ্রহণ করে তার মূলের সাহায্যে। ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে খুব ইম্পর্টেন্ট যে নাইট্রোলিম কি, ভাষা সঙ্গে বিক্রিয়া। এবং এখান থেকে ফার্দার আরেকটা প্রশ্ন কি আসতে পারে যে নাইট্রোলিমের আর্দ্র বিশ্লেষণে বা যে নাইট্রোলিমের সঙ্গে জল যুক্ত করলে তৈরি হবে কোন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস। খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে যত ছিল ধর্ম সব হয়ে গেল। ভৌত ধর্ম কিছু আছে, কিছু আছে আমাদের এই নাইট্রোজেন গ্যাসেরই তার রাসায়নিক ধর্ম। তাহলে আশা করি বুঝতে পারলে, খাতায় নোট করবে, বাড়িতে মন দিয়ে পড়বে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।